আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পর্বে প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই অধ্যায়ে হাজারি স্যারের বইয়ের এমসিকিউ গুলো করব। আচ্ছা, কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? করব কি, দ্রবণ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য আমরা পিপেট ব্যবহার করে থাকি। ল্যাবরেটরিতে একটা পাত্র থেকে অন্য পাত্রে সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে আয়তনের তরল স্থানান্তর বা ট্রান্সফার করার জন্য পিপেট ব্যবহার করা অন্যতম প্রধান ও অপরিহার্য একটা নিয়ম। 10.5 মিলিলিটার, এখানে দেখেন মিলিলিটারটা একদম কতটা সূক্ষ্ম, 10.5। সো 0.5 এর কারণে অনেক কিছু। 10.5 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটির ব্যবহার উত্তম হবে? তাহলে 10.5 মিলিলিটার মাপতে হবে। মানে এটা হবে কি, বুরেট। বুরেট দ্বারা খুবই সূক্ষ্মভাবে মাপা সম্ভব, যেহেতু আয়তনটা একটা ভগ্নাংশ আর সাধারণত নির্দিষ্ট আয়তনের পিপেট দিয়ে এটি সুনির্দিষ্টভাবে মাপা যাবে না। বুলেটের চাবি ঘুরিয়ে ঠিক 10.5 মিলি রিডিং পর্যন্ত নেওয়া খুব সহজ ও নিখুঁত, এই জন্য আমরা বুলেট ব্যবহার করব। আচ্ছা, নিচের কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে? তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য কোনটি উপযুক্ত? তরল পদার্থের আয়তন মাপার জন্য পিপেট আর বুলেট আমরা ব্যবহার করি। বুলেট ও পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহার করা হয়? বোরোসিলিকেট কাঁচ। বুলেট রিন্স করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কারণ ক্রোমিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী জারক, এটা পরিষ্কার করতে সাহায্য করে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ একটা অত্যন্ত তীব্র জারক, এটি বুলেটের ভেতরের দেয়ালে লেগে থাকা গ্রিস, তেল বা যে কোনো জৈব ময়লাকে জারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত করে সম্পূর্ণ পরিষ্কার বা রিন্স করে ফেলে। ল্যাবরেটরিতে কাঁচ যন্ত্রের সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় ক্রোমিক অ্যাসিড। ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতি থেকে তৈলাক্ত পদার্থ ধুয়ে ফেলতে কোনটি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড সাথে পটাশিয়াম ডাইক্রোমেট। সালফিউরিক অ্যাসিড H2SO4 সাথে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। তাহলে তৈলাক্ত পদার্থ দূর করতে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর সংমিশ্রণে রাসায়নিক ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বা ক্লিনিং মিক্সচার বলা হয়, যা তৈলাক্ত দাগ দূর করতে কার্যকর। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাঁচ যন্ত্র পরিষ্কার করতে কোন বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। যেহেতু তীব্র জারক বলা ছিল, যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ থেকে সক্রিয় জাইমান অক্সিজেন তৈরি হয়। এই জাইমান অক্সিজেন কাঁচের গায়ে লেগে থাকা চর্বি বা জৈব ময়লাকে জারণ প্রক্রিয়া দিয়ে দূর করতে পারে, এজন্য আমরা ক্রোমিক অ্যাসিড ব্যবহার করি, যেটা তীব্র জারণ ঘটে। আচ্ছা, বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায়, এই কথা কিন্তু অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা কত? অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয়? তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয় বিকারে। আচ্ছা, কেন বিকারে ব্যবহার করি? কারণ বিকারের নিচের তলাটি সমতল ও চওড়া হয়। সরাসরি শিখার তীব্র তাপ এক জায়গায় লাগলে বিকারটি ফেটে যেতে পারে। তার জালি তাপকে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে বিকারকে ফাটল থেকে রক্ষা করে। এজন্য আমরা বিকারের জন্য তার জালি ব্যবহার করি। আচ্ছা, XI চিহ্নটি কোন ধরনের যৌগের জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে উত্তেজকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো ল্যাবরেটরিতে আমরা হচ্ছে গিয়ে নানা বোতল পাবো, সেই সব বোতলের মুখে আহ, বোতলের গায়ে হচ্ছে গিয়ে চিহ্ন দেওয়া থাকে যে এটা আসলে কোন ধরনের রাসায়নিক পদার্থ রাখা আছে। তো যদি XI দেওয়া থাকে তার মানে কি এটা উত্তেজক। আর বিস্ফোরকের প্রতীক হচ্ছে আমরা বিস্ফোরকের ক্ষেত্রে যদি দেওয়া থাকে তাহলে বুঝবো বিস্ফোরক বা এক্সপ্লোসিভ। ক্ষতিকারকের প্রতীক হলো এক্সএন বা হার্মফুল। এখানে এক্সএন দেওয়া থাকলে আমরা বলবো ক্ষতিকারক বা হার্মফুল। আর পরিবেশ দূষকের প্রতীক হলো এন বা ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এন বা ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এমএসডিএস এর এমএসডিএস এর পূর্ণরূপ এমএসডিএস এর পূর্ণরূপ ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। সবগুলো প্রায় কাছাকাছি কিন্তু দেখতো। ম্যাটেরিয়াল
সেফটি ডাটা শিট, এটা হচ্ছে অ্যান্সার। আর্দ্র কেলাসিত রাসায়নিক পদার্থকে শুষ্ককরণে ব্যবহৃত হয় কোন যন্ত্রটি? আর্দ্র কেলাসিত রাসায়নিক পদার্থকে শুষ্ককরণে আমরা ডেসিকেটর ব্যবহার করি। শুষ্ককরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডেসিকেটর। কোনটি শুষ্ককারক রূপে কাজ করে? শুষ্ককারক রূপে কাজ করে P2O5, এটা মনে রাখতে হবে। শুষ্ককারক রূপে কে কাজ করে? P2O5। আর এই ফসফরাস পেন্টঅক্সাইড পানির প্রতি অত্যন্ত তীব্র আকর্ষণ দেখায় এবং দ্রুত বায়ু বা গ্যাস থেকে আর্দ্রতা শোষণ করে মেটাফসফরিক অ্যাসিডে পরিণত হয়। তাই এটি হচ্ছে একটা শক্তিশালী শুষ্ককারক বা ডেসিক্যান্ট। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নমুনার ভর, তাহলে এটা কিন্তু সেমি মাইক্রো পদ্ধতি। সেমি মাইক্রো পদ্ধতিতে আমরা 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত ভরটাকে বিবেচনায় রাখি সেমি মাইক্রোর ক্ষেত্রে। তাহলে 50 থেকে 200, আমরা দেখি 50 থেকে 200 এটার মধ্যে কোনটা পড়ে? 40 মিলিগ্রাম, এটা কি 50-এর থেকে কম, তাহলে এটা বাদ। 260 মিলিগ্রাম, এটা 200 থেকে অনেক বেশি, তো এটাও বাদ। এটা কি 250 মিলিগ্রাম, এটাও বাদ। সো 50 থেকে 200-র মধ্যে পড়তেছে 60 মিলিগ্রাম, সো এই 60 মিলিগ্রাম হবে। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত নমুনা বা স্যাম্পলের পরিমাণ কত? তো আমরা মাইক্রো মিনস একদম ছোট। মাইক্রোর ক্ষেত্রে আমরা 1 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম ভর পর্যন্ত আমরা ওজন নিয়ে থাকি। এখানে দেওয়া কি 5 কেজি, কেজি তো অনেক বড় হিসাব, এটা বা 5 মিলিগ্রাম আছে, যে 1 থেকে 10 এর মধ্যে পড়তেছে 5, তাহলে এটা অ্যান্সার। এটা কি 1 গ্রাম, এখানে কিন্তু 1 মিলিগ্রাম, 1 গ্রাম হবে না, বা এটা তো 50 মিলিগ্রাম, 10 10 মিলিগ্রামের আরো অনেক বেশি, 10 1 থেকে 10 মিলিগ্রামের মধ্যে থাকতে হবে, সেটা হবে কি মাইক্রো। আর সেমি মাইক্রোর ক্ষেত্রে 50 থেকে 200 পর্যন্ত যেতে পারবে। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S, এটা হবে H2S, এই সংখ্যাগুলো উপরে উঠে গিয়েছে। H2S গ্যাস সরাসরি ব্যবহার না করে নিচের কোনটি ব্যবহার করা হয়? তো আমরা সরাসরি ব্যবহার না করে থায়োঅ্যাসিটামাইড বা CH3CSNH2 ব্যবহার করে থাকি। CH3CSNH2 ব্যবহার করে থাকি। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাস সরাসরি ব্যবহার না করে কোনটি ব্যবহার করা হয়? থায়োঅ্যাসিটামাইড বা CH3CSNH2। ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প ব্যবহৃত হয় কোনটি? টলুইন। বেনজিন একটা প্রমাণিত কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। বেনজিনের রাসায়নিক গঠন ও দ্রাবক ধর্মের সাথে টলুইনের অনেক মিল থাকায় ল্যাবে বেনজিনের নিরাপদ ও কম ক্ষতিকর বিকল্প হিসেবে টলুইনের ব্যবহারের নির্দেশ দেওয়া হয় সাধারণত। শরীরের কোনো স্থানে এসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়? সো যদি এসিড পড়ে তাহলে আমরা ক্ষারীয় দ্রবণ ব্যবহার করব। সো এখানে 5% সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে গিয়ে মৃদু, সো আমরা সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করব, কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া ঘটে। ত্বকে যদি তীব্র অ্যাসিড পড়লে প্রথমে প্রচুর পানি দিয়ে ধুতে হবে, তারপর মৃদু ক্ষার সোডিয়াম বাইকার্বনেট 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ধুতে পারে। এটি ত্বকে কোনো আঘাত না করে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে দেয়। শরীরের ত্বকে বা চোখে ক্ষার পড়লে নিচের কোনটি ব্যবহার করা হয়? যদি ক্ষার পড়ে তাহলে আমরা অ্যাসিডিক দ্রবণ ব্যবহার করব, মৃদু অ্যাসিড। সো মৃদু অ্যাসিড, এই যে H3BO3 আছে 0.1 মোলার H3BO3 দ্রবণ ব্যবহার করব। চোখে বা ত্বকে ক্ষার পড়লে তা প্রশমন করার জন্য অত্যন্ত মৃদু ও নিরাপদ অ্যাসিড বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এটি চোখের কর্নিয়ার কোনো ক্ষতি না করে ক্ষারকে নিউট্রাল বা প্রশমন করতে পারে। বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশটির নাম কি? সবচেয়ে উপরের অংশটির নাম জারণ মণ্ডল। কোনটি কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে সালফার ডাই অক্সাইড, এটা মনে রাখতে হবে। সালফার ডাই অক্সাইড একটা তীব্র ঝাঁঝালো, অম্লীয় ও দম বন্ধকারী গ্যাস। এটি শ্বাসের সাথে ভেতরে ঢুকলে শ্বাসনালীর আর্দ্রতার সাথে মিশে সালফিউরিক সালফিউরাস অ্যাসিড তৈরি করে তীব্র প্রদাহ, শ্বাসকষ্ট ও কাশির সৃষ্টি করে থাকে। কোনটি দাহ্য নয়? দাহ্য মানে কোনটি হচ্ছে গিয়ে পুড়ে যায় বা এমন। সো কোনটি দাহ্য নয়? এখানে একটা ট্রিকি কোশ্চেন দেওয়া যে কোনটি দাহ্য নয়। উত্তর হবে অক্সিজেন দাহ্য নয়। অক্সিজেন হচ্ছে অন্যদেরকে পোড়াতে সাহায্য করে কিন্তু নিজে পোড়ে না।
সহজে। সো এই ট্রিকি কোশ্চেনটা মনে রাখতে হবে যে অক্সিজেন নিজে জ্বলে না, অর্থাৎ এটি দাহ্য বা ফ্লামেবল নয়, কিন্তু এটি অন্য যে কোনো দাহ্য পদার্থকে জ্বলতে সাহায্য করে, দহন সহায়ক গ্যাস। অক্সিজেন একটা দহন সহায়ক গ্যাস, কিন্তু নিজে দহনকারী নয়। তাহলে অক্সিজেন গ্যাসটি দাহ্য নয়, তবে অন্যদের পোড়াতে সাহায্য করে। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? HCHO বা ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ ফরমালিন একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্সিনোজেনিক উপাদান, যা মানবদের ক্যান্সার সৃষ্টি করতে পারে বলে প্রমাণিত। কোন ল্যাবরেটরির বিকারকের ক্ষয়কারক? আচ্ছা, বিকারক ক্ষয় করতে পারে সালফিউরিক অ্যাসিড, এটা তো একটা তীব্র অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড অত্যন্ত শক্তিশালী অ্যাসিড এবং তীব্র নিরোধক, যা পানি শোষণ করে। এটি ত্বক, কাগজ বা কাপড়ের সংস্পর্শে এলে তাৎক্ষণিকভাবে কোষের পানি শোষণ করে পুড়িয়ে ক্ষয় করে ফেলতে পারে। 0.10 মোল পার লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 মোল দ্রবণ তৈরি করতে নিচের কোন সেটটি সবচেয়ে বেশি উপযোগী? আচ্ছা, তাহলে দেখেন নির্দিষ্ট আয়তনের পরিবর্তন হচ্ছে। তাহলে আয়তন এখানে 0.01 মোল ছিল, আর পরবর্তী 0.1 থেকে 0.01 মোলে রূপান্তর করা হয়েছে। তো আমরা আরো লঘু করেছি। তো লঘু করার জন্য এক্ষেত্রে হচ্ছে পিপেট আর ভলিউমেট্রিক ফ্লাক্স এটা ব্যবহার করা সবচেয়ে বেশি উপযোগী। আচ্ছা, একটা উচ্চ ঘনমাত্রার দ্রবণ থেকে নির্দিষ্ট কম ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে বা লঘুকরণের ক্ষেত্রে আদি দ্রবণে একটি নিখুঁত সূক্ষ্ম আয়তন নিতে পিপেট লাগবে, এবং নতুন দ্রবণটি সুনির্দিষ্ট আয়তনে পূর্ণ করতে ভলিউমেট্রিক বা আয়তনিক ফ্লাক্স সবচেয়ে বেশি উপযুক্ত। নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়? আচ্ছা, পাইরেক্স গ্লাস তৈরিতে ব্যবহৃত হয় B2O3। পাইরেক্স গ্লাস তৈরিতে এটা ব্যবহৃত হয়। পাইরেক্স গ্লাস হলো মূলত বোরোসিলিকেট গ্লাস। এটা তৈরিতে বোরন ট্রাইঅক্সাইড ব্যবহার করা হয়, যা কাচের তাপ প্রসারণ রোধ করে, ফলে তীব্র তাপেও কাচটি সহজে ফেটে যায় না। নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? কাচের পাত্রকে ক্ষয় করে হাইড্রোজেন ফ্লোরাইড বা ফ্লুওরিক অ্যাসিড। কাচের মূল উপাদান সিলিকার সাথে রাসায়নিক বিক্রিয়া করে দ্রবণীয় সিলিকা টেট্রাফ্লুরাইড তৈরি করে কাচকে গলিয়ে ফেলে, তাই হাইড্রোজেন ফ্লোরাইড কখনো কাচের বোতলে রাখা যায় না, প্লাস্টিকের বোতলে রাখা হয়। নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ? আর্সেনিক অ্যাসিড, আর্সেনিক অক্সাইড যেটা, আর্সেনিক অক্সাইড কি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ। আর্সেনিক ট্রাইঅক্সাইড বা আর্সেনিক অক্সাইড একটি অত্যন্ত সুপরিচিত মারাত্মক সিস্টেমিক বিষ বা পয়জন, এবং একই সাথে এটি মানবদেহের টিস্যুর জন্য অত্যন্ত ক্ষয়কারী ও ক্ষতিকর উপাদান। 100 মিলিলিটার 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন? আচ্ছা, অক্সালিক অ্যাসিড কি H2CO4। অক্সালিক অ্যাসিড মিন্স H2CO4। সো আমাদের কত গ্রাম, অ্যাকচুয়ালি আমাদের দ্রবের ভর চেয়েছে, দ্রবের ভর W ইজ ইকুয়াল টু এস এম এস এম ভি ডিভাইডেড বাই 1000। এস কি দ্রবের মোলারিটি, দ্রবের মোলারিটি কত হবে? 0.1 মোলার। এম আণবিক ভর, কত আণবিক ভর? অক্সালিক অ্যাসিডের আণবিক ভর মেবি 90। আণবিক ভর 90, এটা বের করে দেখলে হবে। আর আয়তন হচ্ছে 100 মিলিলিটার ডিভাইডেড বাই 1000। সো এগুলো কেটে ফেলি। 9 ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 0.9। তাহলে কত গ্রাম প্রয়োজন? 0.9। এখানে কিন্তু 0.09 দেওয়া, 0.09, এটা কিন্তু বাদ। 0.90, এই যে 0.9, এটা হচ্ছে অ্যান্সার খ। নিচের কোনটি ক্রমিক মিশ্রণ বা ক্লিনিং মিক্সচার? আচ্ছা, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে ক্লিনচিং মিক্সচার বা ক্লিনিং মিক্সচার বা হচ্ছে ক্রমিক অ্যাসিড মিশ্রণ। মানে H2SO4 প্লাস K2Cr2O7। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ভর। সেমি মাইক্রো পদ্ধতিতে আমরা হচ্ছে গিয়ে 50 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত নিয়ে থাকি।
আবার কিছু কিছু বইয়ে দেওয়া 1 থেকে 100 মিলিগ্রামও ব্যবহার করা হয়। সো আমাদের এখানে আছে কি 10 থেকে 100। সো এইটাও কি এটার মধ্যে পড়ছে 1 থেকে 100, তাহলে উত্তর হবে এই 10 থেকে 100, সরি 1 থেকে 100 না। তো এইটা অ্যান্সার। কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়? তো আয়তনিক বিশ্লেষণে পিপেট ব্যবহার করা হয়। পিপেট কি হিসেবে ব্যবহার করা হয়? আয়তনিক বিশ্লেষণে পিপেট ব্যবহৃত হয়। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত এইচটিএস গ্যাসের উৎস কোনটি? তো সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত এইচটিএস গ্যাসের উৎস, এই গ্যাসটার উৎস কি? এটা উত্তর হবে CH3 CSNH2 প্লাস পানি। এই থায়োঅ্যাসিটামাইড পানির সাথে বিক্রিয়া করে টেস্ট টিউবের ভেতর ধীর ও নিয়ন্ত্রিত গতিতে এইচটিএস গ্যাস উৎপন্ন করে, যা সেমি মাইক্রো ল্যাবের একটি স্ট্যান্ডার্ড ও নিরাপদ নিয়ম নীতি। তাহলে CH3, এই এইচটিএস গ্যাসের উৎস CH3 থায়োঅ্যাসিটামাইড NH2 প্লাস পানি। নিচের মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাক্সের মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস? আচ্ছা, এখানে দুটো উত্তরই প্রায় ঠিক আছে, মানে কোনোটাই বাদ দেওয়া যায় না। সো নিচের কোনটি মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাক্সের মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরি? পাইরেক্স গ্লাসের তৈরি পিপেট ও ভলিউমেট্রিক ফ্লাক্সও পাইরেক্স গ্লাসের তৈরি, আর মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাক্সও পাইরেক্স গ্লাসের তৈরি। সো নাম ও অপশনগুলোর কম্বিনেশন অনুযায়ী খটাই হচ্ছে কি বেশি উৎকৃষ্ট। যদি এই দুটো অপশনে চলে আসে তাহলে আমরা খটা দাগাবো যে পিপেট ও ভলিউমেট্রিক ফ্লাক্স এটারও বেশি ভালো এই প্রশ্ন অনুসারে। আচ্ছা, এর মাধ্যমে আমাদের 58টা স্লাইডই শেষ। সো এটা ছিল রসায়ন প্রথম পর্বের প্রথম অধ্যায় এমসিকিউ, যেগুলো হচ্ছে মেডিকেল আর ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, আর কলেজের জন্য এগুলো দরকারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।